নতুন সরকারের প্রথম বাজেট আজ আকার 9,38,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5 আর মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড় কমতে পারে। এসি, ফ্রিজ, ওষুধের দাম আসতে পারে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাকবিতণ্ডা। 26 জেলায় টহল ও নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। এবং জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে সাউথ আফ্রিকা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে উত্তাপ ছড়াচ্ছেন দেশের ফুটবলাররাও। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাব্বিনা মজুমদার। শুরুতেই বাজেটের খবর। 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট। সংসদে বিএনপি সরকার তাদের ইতিহাসের 11তম বাজেট উত্থাপন করবে আজ। নতুন সরকারের বাজেটে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। ইয়ানুর সিফাতের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম জাতীয় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে 2026-27 অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরের তুলনায় যা 1,48,000 কোটি টাকা বেশি। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 68,31,633 কোটি টাকা হবে বলে ধরা হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টার প্রতিফলন ঘটিয়ে মূল্যস্ফীতির হার হতে পারে 7.5%। এবারের বাজেটে বিশেষ বিবেচনায় রয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর শর্ত ও প্রত্যাশা। তাই জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সন্তুষ্ট রাখার উপর চাপ মোকাবেলা করতে হবে বাজেটে। নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরই সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতকে সম্প্রসারণ করার পদক্ষেপ নেওয়া হয় নতুন বাজেটে, যা আরও সুবিন্যস্ত করা হবে। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে 6,04,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 25,000 কোটি টাকা আর এনটিআর থেকে আসবে 66,000 কোটি টাকা। আগামী বাজেটে সুদ পরিশোধ হতে পারে 1,27,500 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ 1,05,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 22,500 কোটি টাকা। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। 2 দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তাই কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি হতে যাচ্ছে প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক নতুন খতিয়ান। প্রস্তাবিত বাজেট কতটা স্বস্তিদায়ক হবে আর কতটা গতি আনবে দেশের অর্থনীতিতে, তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 লাখ কোটির ঘাটতি নিয়ে আজ 9,38,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবে নতুন সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহার সহ অগ্রাধিকার পাবে 13টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতা ভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।
6.5% প্রবৃদ্ধিতে আগামী অর্থবছরে দেশের জিডিপি 68,31,633 কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে 2034 সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ 13টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থবছরের বাজেট। $1 ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর 6.5% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? আপনার গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে। আসছে বাজেটে তুলে ধরা হবে 5 বছর মেয়াদী সরকারের কর্মকৌশল, যেমন করমুক্ত আয়সীমা বেড়ে 2030-31 অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 1,16,000 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,45,000 কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই, সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল, ডাল সহ 60টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হতে পারে ক্যান্সার সহ 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উঠছে কর হ্রাসের প্রস্তাবে কমতে পারে স্বর্ণের দাম। বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে।
স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে ৫% উৎসে কর কমিয়ে মাত্র 0.৫% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২৫০০ টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাজেটের পর বেশিরভাগ সময়ই বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তথ্য বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা তাই 300 টাকা তো আমারই না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্য যুদ্ধ করছি তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষাখাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999 কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে
এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি, মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা মনে হয় একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থবছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের 55তম বাজেট ঘোষণা হবে আজ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বাজেট পরিক্রমা এক নজরে দেখে নেব ইয়ানুস সিফাতের রিপোর্টে। 1972 সালের 30 জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মাত্র 786 কোটি টাকার সেই বাজেটেই শুরু হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের স্বপ্ন আঁকা বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রা। 1974 সালের 19 জুন তাজউদ্দিন আহমেদের হাতে বাজেট ছাড়ায় 1000 কোটি টাকার গণ্ডি। পরের বছর বাজেট উত্থাপন করেন ডক্টর AR মল্লিক। এরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে 1976 সালের 26 জুন প্রথমবারের মতো প্রায় 2000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে শক্তিশালী অর্থনীতির ভিতে দাঁড় করাতে 77-এর 25 জুন 2184 কোটি টাকা আর 1978 সালে 30 জুন জিয়াউর রহমান ঘোষণা করেন 2499 কোটি টাকার জাতীয় বাজেট। মির্জা নুরুল হুদার হাত ধরে 70-এর দশকের শেষ দিকে বাজেটের আকার বেড়ে দাঁড়ায় 3317 কোটি টাকায়। 80-র দশকে অর্থনীতির বিস্তৃতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাজেটও। এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, এম সাইফুজ্জামান, এম এ মুনিম ও ডক্টর ওয়াহিদুল হকের হাতে বাজেটের আকার দাঁড়ায় 12,907 কোটি টাকায়। 90-এর দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর বাজেটেও আসে নতুন গতি। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মেয়াদে টানা 5 বার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তার হাত ধরেই বাজেটের আকার 23,000 কোটি টাকার মাইল ফলক অতিক্রম করে। 1996 সালের 20 জুন অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে বাজেট ঘোষণা করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর শেখ হাসিনা সরকারের প্রথম অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ধরেন দেশের অর্থনীতির হাল। 2001 সালের 7 জুন তিনি উত্থাপন করেন 42,306 কোটি টাকার বাজেট। ক্ষমতার পালা বদলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে টানা 5 অর্থবছর বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বাজেটের আকার পৌঁছে প্রায় 70,000 কোটি টাকায়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের 2 মেয়াদে অর্থ উপদেষ্টা ডক্টর ABM মির্জা আজিজুল ইসলামের সময়ে বাজেটের আকার ছুঁই করে 1 লাখ কোটি টাকার ঘর। 2009 সালের 11 জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকার বেশি বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা 10টি বাজেট ঘোষণা করে রেকর্ড গড়ে অর্থমন্ত্রীর সময়ে বাজেটের আকার অতিক্রম করে 4 লাখ কোটি টাকার গণ্ডি। মুহিতের পর দায়িত্ব নেন আহম মুস্তফা কামাল। টানা 5টি বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে তিনি বাজেটকে নিয়ে যান 7.5 লাখ কোটি টাকার দোরগোড়ায়। এরপর 2025-26 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দেয় অন্তর্বর্তী সরকার। 5.5 দশকের যাত্রায় আবার রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। এই সরকারের অর্থমন্ত্রী হিসেবে জীবনে প্রথমবারের মতো আজ দুপুর 3টায় বাজেট ঘোষণা করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। ইয়ানুস সিফাত, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে উচ্চ শিক্ষা শেষে বাবার ব্যবসায় যুক্ত। এরপর সংসদ সদস্য 2001 থেকে 2004 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রী হিসেবে। আর এবার অর্থমন্ত্রী হিসেবে জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। এক নজরে দেখে আসবো বর্ণাঢ্য রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর জীবনচিত্র। বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে,
আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সফল ব্যবসায়ী, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। 1949 সালে 10 নভেম্বর চট্টগ্রামের উত্তর কাট্টালীর নাজির বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ মাহমুদুন্নবী চৌধুরী ছিলেন যুক্তফ্রন্ট সরকারের গণযোগাযোগ মন্ত্রী ও তৎকালীন পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য। আমির খসরু চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মাধ্যমিক শিক্ষার পর চট্টগ্রাম কলেজ থেকে 1969 সালে স্নাতক অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যান লন্ডন। হিসাব বিজ্ঞানের ওপর পেশাদার শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে বাবার ব্যবসায় যুক্ত হন তিনি। 1991 সালে চট্টগ্রাম 8 আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালেও তিনি সংসদ হন। 2001 থেকে 2004 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জের প্রথম সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য। বিশ্ব বাণিজ্য সংস্থার কানকুন মিনিস্ট্রিয়াল কনফারেন্সের প্রাক্কালে ঢাকায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন, যেখানে ঐতিহাসিক ঢাকা ঘোষণা গৃহীত হয়। বর্তমানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক সংকট ও মুদ্রা মূল্যস্ফীতি উত্তরণের লক্ষ্য নিয়ে তিনি জাতীয় সংসদে ঘোষণা করতে যাচ্ছেন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নির্মাণের 8 বছরেও সুফল মিলছে না দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের। দিনে প্রক্রিয়াজাত হচ্ছে 15%, কমছে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। স্বৈরাচারী সরকারের অর্থ পাচার ও দুর্নীতিতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশ ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিকেলে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন সংসদ নেতা। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নানা পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে। বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলার সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এবারও পালন করা হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 175 জন শহীদ পরিবার এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে
শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে মন্তব্য করে অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই গৌরব অক্ষুণ্ণ রেখে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে বুধবার সেনানিবাসে আয়োজন করা হয় এই আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ, ভারতের পুশইন চেষ্টার মধ্যেই সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়াচ্ছে বিজিবি বিএসএফ। বাংলাদেশের সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানোর শঙ্কায় বেনাপোল সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতের পুশইন চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যেই বিএসএফকে কড়া জবাব দিল বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় বিজিবি বিএসএফ। বুধবার ভোরে এই সীমান্ত দিয়ে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। টের পেয়ে জামালপুর 35 বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করলে শূন্যরেখায় অবস্থান নেন 60 বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফ 30 মিনিট পতাকা বৈঠক করে। তবে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। বেনাপোল সীমান্তেও পুশইন আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে রেখেছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2000 জন দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। লালমনিরহাট সীমান্তে পুশইন চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশইন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্ত ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশইন করতে বেপরোয়া বিএসএফ। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুশইন ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে 11 দল। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে জোট নেতারা বলেন, সরকারের 100 দিনে উদ্বেগজনক হারে সীমান্তে অস্থিরতা বাড়ছে। প্রতিবাদে 12 জুন সীমান্তবর্তী জেলা ও 15 জুন রাজধানীতে বিক্ষোভ করবে 11 দল। পুশইন সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে বুধবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট। এতে অংশ নেন জোটের শীর্ষ নেতারা। জাতির স্বার্থে
বিএনপি সরকারের 100 দিনের চিত্র তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সীমান্ত অস্থিরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুশিনের পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে সীমান্ত হত্যাও। দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পুশিনের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পুশিন করার চেষ্টা হয়েছে। এই 100 দিন বিএনপি শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। পুশিন বন্ধে সরকার ব্যর্থ এমন মন্তব্য করে জোটের নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের না হলে এ সংকট সমাধান সম্ভব নয়। মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন তারা। মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় মিলিটারি মতো হয়ে গেছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিন রুখা আমাদের সম্ভব নয়। সংবাদ সম্মেলনে 12 জুন সীমান্তবর্তী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সভা ও 15 জুন রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় 11 দলীয় জোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যু নিয়ে 8 দিন হাসপাতালের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালটির দেয়া সব তথ্যই অস্পষ্ট। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কথা জানান মন্ত্রী। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় তৎপর হয়ে ওঠে সরকার। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার শোকজ করে রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দিয়ে মঙ্গলবার জবাব দিতে বলা হয়। এর আগে গত 4 জুন তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের অবহেলা স্পষ্ট। শোকজের জবাব ইস্যুতে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 দিন হাসপাতালের কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয়। আমরা সন্তুষ্ট হইনি। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গত 27 মে ঈদের ছুটির মধ্যে 8 দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। একদিনে 1048 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকদের অপেক্ষা হাম বিশেষায়িত আইসিইউ এর সামনে। নতুন আতঙ্ক লাইফ সাপোর্ট। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়া গুরুতর হওয়ায় লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেক শিশুর। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই, ভালো ছাওয়া নাই। 4 মাসের রাদিয়ান 9 দিন ধরে যুদ্ধ করছে হামের সঙ্গে। 8 দিন আইসোলেশন ওয়ার্ডে থাকার পর এখন আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টেও। এতেই অন্ধকার নেমে আসে আদিয়ানের পরিবারে।
হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই আছে শারীরিক অন্য জটিলতা। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলেও গুরুত্ব না দেয়ায় পড়তে হয়েছে সংকটাপন্ন অবস্থায়। আরও ভয়ঙ্কর বিষয়, হাম এত গুরুতর হওয়ার পরও টিকা দেননি অনেক অভিভাবক। হাম হয়েছে 3 দিন ধরে বসতে পারছি, আগে অসুস্থ অনেক দিন, 15-20 দিন হবে। চোখ লাল হওয়ার একদিন পরে তারপর শরীরে র্যাশ উঠছে, তারপর তো এখানে আসলাম, পরে ওষুধ টষুধ দিল, তারপর আস্তে আস্তে এখন তো ঠিক হয়ে যেতেছে। না হামের টিকা দেয় না। 9 দিন আসলে আইসিইউতে, পিআইসিইউতে, তারপরে শেষে 22 দিন ছিলাম এমনি বেডে। হাম সারলেই হার্ট ফান্ডিশনে ডাক্তার দেখে সার্জারি করতেছে। আগে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কেউ কেউ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, যা বিকল করে দিতে পারে শিশুর ফুসফুস। যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বা হয়েছিল, তাদের একটা অংশ কিন্তু পরবর্তীতে গিয়ে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। ভালো হয়ে চলে গেছে, আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আবার নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি, গলার সমস্যা, সেপসিস, এগুলো নিয়ে আবার আসতেছে। এই নিউমোনিয়াটা এত খারাপ, তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিস্ট্রেস রিলিভ হয় না, কারণ তার বায়োলেটার লাং সিভিয়ারলি ড্যামেজ। পুনরায় অসুস্থ হওয়া ঠেকাতে বাড়ি ফেরার পর চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার, ভিটামিন ও জিঙ্ক খাওয়ানোর পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। 4 থেকে 6 সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। আর সেই সাথে আমরা কিছু ভিটামিন ডি, জিঙ্ক এগুলো দিই। ভালো হাই প্রোটিন ডায়েট খেতে বলে নিজের ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য। 15 মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 630 আর আক্রান্ত 90,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তনে মোংলা উপকূলীয় অঞ্চলে মাছ চাষে বিপর্যয়, পানিতে বাড়ছে লবণাক্ততা, ঋণের চাপে নিঃস্ব হওয়ার পথে বহু চাষি, পরিকল্পিত ঘের করার তাগিদ মৎস্য বিভাগের। দেশে সক্রিয় অস্ত্রের বড় সিন্ডিকেট। হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেট কারে রাজধানীতে নিয়ে আসছে সেসব অস্ত্র, বিক্রি করা হচ্ছে সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে অস্ত্র, গুলিসহ 3 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর এ তথ্য জানায় র্যাব 10। খোঁজা হচ্ছে অস্ত্রের ক্রেতাদের। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব 10। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি অস্ত্র, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক 3 জনই পেশাদার অপরাধী, 12 মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করে। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না, কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শনাক্ত করা। 24 জুলাই আগস্টে কুষ্টিয়ার হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মামলার রায় এ মাসে ঘোষণার আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার দাবি, কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও হত্যাযজ্ঞের সঙ্গে এই 2 নেতার সরাসরি সংশ্লিষ্টতা ছিল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিতর্কিত নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে তারা অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। 5 আগস্টে 6 জন শহীদ হন এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। সেখানে এই হত্যাকাণ্ডটা ছিল অত্যন্ত সিস্টেমেটিক এবং এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড কিলিং ছিল,
যার পরিপ্রেক্ষিতে আমরা 3টা চার্জ তাদের বিরুদ্ধে এনেছি। একই রকম অভিযোগ ছিল আমাদের হাসানুল হক ইনুর বিরুদ্ধে, এবং আজকে মাহবুবুল আলম হানিফের যুক্তিতর্ক শেষে জাজমেন্টের জন্য অপেক্ষমান রাখা হয়েছে, যেটাকে আমরা সিএভি বলি, এবং হাসানুল হক ইনুর বিষয়টাও অপেক্ষমান আছে। দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব সংকটে খুলনা মহানগরীর খালগুলো। স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কমছে পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা। খাল খনন ও সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশ খালের উন্নতি হয়নি বলে অভিযোগ নগরবাসীর। বর্ষার শুরুতে তাই জলাবদ্ধতার শঙ্কা বাড়ছে নগর জুড়ে। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের প্রবাহমান এই বাস্তুহারা খাল এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এই খাল দিয়েই বৃষ্টি বা ড্রেনের পানি শহরের এক প্রান্ত দিয়ে বেরিয়ে যেত ময়ূর নদে। অবহেলা আর অযত্নে সেই খালের প্রায় পুরোটাতেই কচুরিপানা ও জনপদের বর্জ্য। শুধু এই খাল নয়, মহানগরীর আশেপাশে থাকা 22টি খালের অধিকাংশের একই চিত্র। কোথাও খালের বুক চিরে উঠেছে অবৈধ স্থাপনা, কোথাও আবর্জনার স্তূপ কিংবা কচুরিপানায় থমকে গেছে পানির প্রবাহ। আবার কোথাও ছোট ড্রেন হওয়ায় খালের অস্তিত্ব খুঁজে পেতেই কষ্ট হয়। বিশেষ করে তালতলা খাল, রায়েরমহল, মোল্লাবাড়ি, বাটকেরি খাল, নিরালা খাল, কারিকরপাড়া খাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। খালগুলোর এমন বেহাল দশায় আসন্ন বর্ষা মৌসুমে ভোগান্তির শঙ্কা স্থানীয়দের। পানির প্রবাহটা কমে যাওয়ার কারণে আজকে এখানে খাল মনে হয় না, এটা মনে হয় একেবারে খাস জমি। ঘাস, লতা পাতা, কচুরি পানাতে ভরে গেছে আর কি। এতে প্রচুর মশা সৃষ্টি হচ্ছে, জনগণের অসম্ভব পরিমাণ ক্ষতি হচ্ছে। খনন দরকার এবং এর চারপাশে সুন্দর পরিবেশ দরকার। পরিষ্কার করে দুই সারি রাস্তা বানালে এলাকার উন্নয়নের মোটামুটি একটা শুধু খনন করলে হবে না। তথ্য বলছে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবশেষ 5 বছরে শুধু খাল খননেই 48 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে পরিবেশবিদদের মতে খালের সীমানা সংরক্ষণ, দখলদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা, আইনের প্রয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন সম্ভব হয় তা এবং যদি ইনস্ট্যান্ট তৈরি করা যায়, যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে খালগুলো কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জনবল ও অর্থ সংকট এবং সচেতনতার অভাবে খাল পুনরুদ্ধারের সুফল মিলছে না। একটা খাল আমরা পরিষ্কার করে গেলাম 1 বছর, 6 মাস যেতে না যেতেই ওটা ময়লাতে পরিপূর্ণ হয়ে যায়। কারণ হলো আমাদের ইন্টারনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক নাই। ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউস টু হাউস কালেকশন এফিসিয়েন্সি যদি আমরা বাড়াইতে পারতাম, ঘরের ময়লা ঘরেই যে কোনো এক জায়গায় থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের লোক অথবা এনজিওরা কালেকশন করে নিয়ে আসবে, আমরা আমাদের আলটিমেট ডাম্পিং সাইডে নিয়ে যাব। ওখানের মেকানিজম আলাদা। সো এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটা যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটলি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই ময়লা আমার ড্রেনে এবং খালে আসবে। যদিও সিটি কর্পোরেশনের দাবি খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন খাল পরিদর্শন করে এমন দাবি করেন সিটি প্রশাসক। এই গুরুত্বপূর্ণ এই ময়ূর নদীর এই অংশে যেটা ভরাট হয়ে গেছে, এগুলো আমরা খনন করেই আগামী বর্ষা মৌসুমের আগে পানি প্রবাহটাকে চালু করার চেষ্টা করছি। খুলনা মহানগরীর 22টি খালের মধ্যে 16টির দায়িত্বে সিটি কর্পোরেশন, বাকিগুলোর দায়িত্বে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মুন্সিগঞ্জের বর্ষার আগেই ভাঙন আতঙ্কে পদ্মা তীরের মানুষ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড়ের কান্দারবাড়ি এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। জ্যৈষ্ঠ মাস শেষ না হতে কিন্তু পদ্মা তীরের মানুষ আতঙ্কে রয়েছে। এই টঙ্গীবাড়ি উপজেলার যে কান্দারবাড়ি এলাকা, সেখানকার যে একটি অংশ কিন্তু এর মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে। তারা বলছেন প্রায় 20 বর্গফুট এলাকা কিন্তু হঠাৎ করে পদ্মায় বিলীন হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন যে নদীর তীরে যে ভাঙন অবস্থা এবং এই যে পদ্মার একটি শাখা নদী, এই শাখা নদী ঘিরেই কিন্তু যে উত্তাল অবস্থা এবং গেল বছর কিন্তু যে 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজার এবং এই কান্দারবাড়ি এলাকায় ব্যাপক ভাঙন এবং সেই ভাঙন আতঙ্কেই কিন্তু তারা এই এখন আতঙ্কে দিনাতিপাত করছেন যে এখানকার প্রায় 40-50টি পরিবার তারা এখন মানে রাতের ঘুম হারাম করে তারা বসবাস করছেন, কারণ তারা বলছেন যে এখান থেকে সরে যাওয়ার মতো অবস্থা তাদের নেই। এবং পানি উন্নয়ন বোর্ড যে এই একেবারে দিঘিরপাড় থেকে লৌহজং পর্যন্ত 16 কিলোমিটারও বেশি এলাকায় নদী রক্ষা বাঁধ তৈরি করছেন,
কোটি টাকারও বেশি যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু 90% অগ্রগতি রয়েছে। কিন্তু এই যে নদীর অপর প্রান্ত যেখানে এই ভাঙ্গন অংশটি, সেটি কিন্তু প্রকল্পের বাইরে, এবং তারা বলছেন যে এইটি প্রকল্পের আওতা এখনো নেওয়া যায়নি। তবে এটি জরুরি ভিত্তিতে কিভাবে নদী ভাঙন রোধ করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, এবং পানি উন্নয়ন বোর্ড কে নিয়ে কিন্তু এখানকার জেলা প্রশাসক এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেটি পরিদর্শনের পরও কিন্তু এখন যে কাজ শুরু হয়নি, সে কারণেই কিন্তু এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, এবং তারা বলছেন যে বিস্তীর্ণ এলাকা যে পদ্মায় বিলীন হয়ে গেছে, এবং এই সঙ্গে কিন্তু যে 90 দশক থেকে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনে কিন্তু লৌহজং এবং টঙ্গিবাড়ি উপজেলার কিন্তু 48টির বেশি গ্রাম বিলীন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, যে এখানকার অনেকগুলো গ্রামের কোনো অস্তিত্ব নেই। এবং সেই ভাঙনের আতঙ্কের কারণে কিন্তু এই যে রক্ষাবাঁধ তৈরির যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেই প্রকল্পের অংশ হিসেবে যে কিছু এলাকা বাদ পড়েছে, সেই বাদ এলাকা দিয়ে যে ভাঙন বা জনপদে ঢুকে পড়ছে পদ্মা, এবং পদ্মার যে গতিপথ পরিবর্তন হয়েছে, এবং এই গতিপথ পরিবর্তনের জন্য কিন্তু তারা দায়ী করছেন যে এলাকায় যে অবৈধভাবে বালু উত্তোলন এবং এখানকার এই ব্যাপারগুলো, যে রাতের আধারে বালু কেটে নেওয়া এবং নদীর যে তলদেশ সেটি ক্ষত বিক্ষত অবস্থা করে ফেলার কারণে কিন্তু এই ভাঙনে দেখা দিয়েছে। তবে এই ভাঙন কে ঘিরে যে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে, এরপরে কিন্তু এখানে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছে, কিন্তু অন্যান্য এলাকা দিয়ে কিন্তু বালু উত্তোলন হচ্ছে। আপনারা দেখছেন বালগেটগুলো বালু আনার জন্য পদ্মা সেতুর মাওয়া এলাকায় যাচ্ছে, এবং এই যে অপরিকল্পিত বালু উত্তোলন এর কারণে যে নদী ভাঙন সেটি রোধ করার ব্যাপারে কিন্তু এই স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু এই ভাঙন রোধে তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য তারা তাগিদ দিয়েছেন। এই ছিল ভাঙন এলাকার যে আতঙ্কগ্রস্ত মানুষ, তার সবশেষ খবর। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। জলবায়ু পরিবর্তনে মোংলা উপকূলীয় অঞ্চলে মাছ চাষে বিপর্যয় সৃষ্টি হয়েছে। চৈত্র বৈশাখে টানা অনাবৃষ্টি, তীব্র তাপদাহ আর খেরের পানিতে মাত্রাতিরিক্ত লবণ ছড়িয়ে পড়ে মাছে ক্ষত দেখা দিচ্ছে। এছাড়া প্রতিদিন মরে ভেসে উঠছে লাখ লাখ টাকার বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। এনজিও কিংবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে খের করা শত শত চাষি এখন পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে। মৎস্য বিভাগ বলছে, অপরিকল্পিত চাষের কারণে প্রতি বছর এমন ঘটনা ঘটছে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। ভৌগোলিক কারণে মোংলা উপজেলার মাটি ও পানি অতিরিক্ত লবণাক্ত, ফলে এখানে ধান কিংবা অন্য কোনো কৃষিজ ফসল ফলানো সম্ভব হয় না। জীবিকার তাগিদে এই উপজেলার মানুষের একমাত্র ভরসা শুধুই মৎস্য চাষ। স্থানীয় মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে মোট 13,768 জন চাষি বাগদা, গলদা ও বিভিন্ন প্রজাতির মাছ চাষের সঙ্গে জড়িত। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঘেরের পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দুপুরের তীব্র রোদে ঘেরের পানি অতিরিক্ত গরম হয়ে তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। ভুক্তভোগী মৎস্য চাষিরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা ঘেরে পোনা ছেড়েছিলেন, কিন্তু অনাবৃষ্টি আর গরমে পানি শুকিয়ে মাছ লাল হয়ে মরে ভেসে উঠেছে। ধার দেনা শোধ করা তো দূরের কথা, এখন পরিবারের ভরণ পোষণ চালানোই তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। মৎস্য চাষীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ধরেন কষ্ট করে কয়টা মাছ ছাড়লো, মাছগুলো মরে গেল, এখন কি করে? 10 বিঘের একটা ঘের, সকালবেলায় 4 হচ্ছে উঠলে হয়তো 200 গ্রাম 250 গ্রাম মাছ পাই। মৎস্য বিভাগ যদি আরও বেশি এখানে কার্যকর ভূমিকা নেয়, তাহলে এটা অতি দ্রুত সমাধান হতে পারে। বাগদা ও গলদা সহ অন্য প্রজাতির মাছ চাষে সুফল পেতে পরিকল্পিত ঘের করার তাগিদ মৎস্য বিভাগের। আমরা চাষিদেরকে বলছি, আপনারা যদি মাছ চাষ মনে করেন যে ব্যবসা, তাহলে মাছ চাষের মতো করতে হবে। এমন না যে মাছটা ছেড়ে দিলাম এই দায়িত্ব শেষ, এটা করা যাবে না। অবশ্যই উত্তরণের জন্য আমরা বলি যে চাষিদের, আপনাদের যদি ইনভেস্ট করার সক্ষমতা থাকে, মাটি কাটবেন, অ্যারোটার ইউজ করবেন, পানি বেশি ভালোভাবে প্রবেশ করবেন এবং পোনা যথোপযুক্ত পোনা নিয়ে স্টকিং করতে হবে। চলতি অর্থবছরে মোংলায় 13,768 জন মৎস্য চাষীর মধ্য থেকে মাত্র 60 জনকে সরকারিভাবে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সময় সংবাদ, মোংলা। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণের 8 বছর পেরিয়ে গেলেও মিলছে না শতভাগ সুফল।
আধুনিক প্রযুক্তির অভাব এবং বর্জ্য আলাদাকরণ জটিলতায় প্রতিদিনের উৎপাদিত বর্জ্যের মাত্র 15% প্রক্রিয়াজাত হচ্ছে। এতে কমছে বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। পৌর কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। চারদিকে ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ, অথচ বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে 2018 সালের আগস্টে 47 জন কর্মী নিয়ে এখানেই চালু করা হয়েছিল দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। পরিকল্পনা ছিল যশোর পৌরসভার বাসাবাড়ি থেকে আনা বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে জৈব সার ও বায়োগ্যাস, আর এখান থেকে শক্তিশালী জেনারেটরের মাধ্যমে উৎপাদন করা হবে বিদ্যুৎ। কিন্তু সময়ের সঙ্গে ফিকে হয়ে গেছে সেই সম্ভাবনা। বর্তমানে প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য এখানে আনা হলেও প্রক্রিয়াজাত করা হচ্ছে 15%-এরও কম। ফলে প্ল্যান্টের ভিতরেই তৈরি হয়েছে বর্জ্যের নতুন পাহাড়। পরিচ্ছন্ন নগরী এবং গ্যাস, বিদ্যুৎ যে ময়লা থেকে তৈরি হবে সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে স্তূপটা হচ্ছে। যদি সেগ্রিগেশন মেশিন আমরা পাই তাহলে আমাদের 30 দিনই এটা চালানো সম্ভব। আমার কাছে মনে হয় এটা মেকানিক্যাল সর্ট আউট করলে কাজের গতি বাড়বে। এ অবস্থায় সমস্যা সমাধানে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আশা করছে যে এটি আরো ভালোভাবে এটি রান করবে আর কি, এবং যশোরের যে ময়লা ব্যবস্থাপনার জন্য যে একটা দুর্ভোগ সেটি লাগু হবে। 22 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি অর্থ সহায়তা দিয়েছে। বর্তমানে দ্য স্কেট লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা এটি পরিচালনা করছে। সময় সংবাদ, যশোর। সাতক্ষীরার আমের চাহিদা রয়েছে রাজধানী সহ সারা দেশে। মৌসুমি এ ফল কুরিয়ারে পাঠাতে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক কোম্পানির বিরুদ্ধে। এতে হয়রানির পাশাপাশি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আম ব্যবসায়ীরা। তবে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির তথ্য নিয়ে রিপোর্ট। গুণে মানে সেরা ও সুমিষ্ট হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সাতক্ষীরার আম। জলবায়ু ও মাটির উর্বরতার জন্য আগেভাগেই পেকে যায় এ জেলার আম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনের নামে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো। দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাতে কেজি প্রতি দিতে হয় 13 থেকে 24 টাকা পর্যন্ত। এছাড়াও প্যাকিংয়ের নাম করে চড়া মূল্যে কিনতে বাধ্য করা হয় প্লাস্টিকের বস্তা। এতে খরচ বেড়ে যাওয়ায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। যদি সরকার কমায় দেয় তাহলে কৃষকরাও একটু দাম বেশি পাবে, প্লাস হচ্ছে পরিবহনের জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এগুলো কিনে খাইতে পারবে। নীতিমালার মধ্যে নিয়ে আসতো তাহলে আমাদের খরচ অনেক কম হতো এবং ভোক্তা খুব কম দামে ভালো মানের আম পাইছে। কুরিয়ারেই নিয়ে নেয় 15-20 টাকা, তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? ঢাকার ভিতরে 13 টাকা এবং ঢাকার বাইরে অন্য জেলায় 16 টাকা। এটা গত বছর ছিল, এবছর তাই আছে। সচেতন মহল বলছে দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে জনপ্রিয়তা হারাতে পারে এ অঞ্চলের আম। আর বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় স্বল্প খরচে পোস্ট অফিসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থার কথা জানায় ডাক বিভাগ। আমের প্রতি সরকারের সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত এবং এই আম চাষি যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত। মৌসুমী যে ফল, বিশেষ করে আম, লিচু, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের চার্জটাও খুবই কম, প্রথম কেজি 10 টাকা, পরবর্তী প্রতি কেজির জন্য 5 টাকা হারে প্রযোজ্য। এদিকে কুরিয়ার কোম্পানির সার্ভিসের নামে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কৃষক প্রতিনিধি, কৃষি বিভাগ এবং যারা এই পরিবহনগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে বসে আমরা এটার একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা নিব। সাতক্ষীরায় উৎপাদিত আমের বেশিরভাগ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোর থেকেই চুয়াডাঙ্গার সবজির বাজার জমজমাট হয়ে ওঠে। কৃষকরা আসেন উৎপাদিত সবজি নিয়ে। চাহিদা অনুযায়ী আমদানি কম থাকায় সবজির বাজার ঊর্ধ্বমুখী। চুয়াডাঙ্গার বড় বাজার থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মামুন চাচিদার কাছে।
ভোর থেকে চুয়াডাঙ্গাতে জমতে শুরু করে সবজির বাজার। কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত সবজি নিয়ে আসেন চুয়াডাঙ্গার হাট এবং বাজারগুলোতে, সেখানে বিক্রি হয় হচ্ছে এসব উৎপাদিত সবজিগুলো তরতাজা থাকায় ক্রেতা বিক্রেতারা হচ্ছে তাদের পছন্দ মতো সবজি কিনতে পারে। কয়েকদিন হচ্ছে তাপদাহ এবং বৃষ্টির কারণে হচ্ছে কিছুটা উৎপাদন ব্যাহত হলে আজ সকাল থেকে সবজির বাজার কিছুটা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা। তার কারণ হচ্ছে কয়েকদিন তাপমাত্রার কারণে হচ্ছে সবজির উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছিল, সেই সময় সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যার ফলে হচ্ছে ক্রেতাদের হচ্ছে সবজি কিনতে অনেকটাই হচ্ছে হিমশিম খেতে হচ্ছিল। মাছ মাংসের হচ্ছে বাজার হচ্ছে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছেন হচ্ছে সংশ্লিষ্টরা। আমি সকাল থেকে চুয়াডাঙ্গা হচ্ছে বড় বাজার ঘুরে দেখেছি যে হচ্ছে কৃষকরা হচ্ছে তারা হচ্ছে সবজি নিয়ে আসছেন, সবজি হচ্ছে আড়তগুলোতে হচ্ছে তুলে হচ্ছে বিক্রি করা হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা, 1 কেজি শসা বিক্রি করা হচ্ছে 30 থেকে হচ্ছে 35 টাকা কেজি দরে, পেঁপে হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, লাল শাক সবুজ শাক বিক্রি করা হচ্ছে 10 টাকা আটি, পুঁই শাক হচ্ছে 20 টাকা আটি দরে বিক্রি করা হচ্ছে। বাজারে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সবজি রয়েছে, সবজি যেমন রয়েছে তেমনি হচ্ছে ক্রেতাদের পদচারণায় মুখরিত হচ্ছে এই সবজির হাটগুলো। ভোর থেকেই হচ্ছে কৃষকরা হচ্ছে তাদের উৎপাদিত কচু রয়েছে, কচুর দামও হচ্ছে বেশ কিছু নতুন সবজি হয়, কচুর দাম একটু বেশি বাজারে। কচু হচ্ছে মানুষে হচ্ছে কিনছেন। এছাড়া হচ্ছে মাছ বাজারে হচ্ছে রুই মাছ, সিলভার কাপ, কাতলা এসব মাছের হচ্ছে দাম হচ্ছে কেজি প্রতি হচ্ছে কয়েকদিনের তুলনায় 10 থেকে 20 টাকা কেজিতে হচ্ছে বেশি। সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা পর্যন্ত কেজি দরে। আর খাসির মাংস, গরুর মাংস বিক্রি হচ্ছে, খাসির মাংস হচ্ছে 1100 থেকে 1150 টাকা কেজি দরে, গরুর মাংস হচ্ছে 1700 থেকে হচ্ছে 800 টাকা কেজি দরে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারে হচ্ছে সরগরম রয়েছে ক্রেতা এবং বিক্রেতারা। তারা হচ্ছে বিভিন্ন আড়তে তারা তাদের পছন্দের সবজি দেখেই হচ্ছে ক্রয় করছেন, কারণ চুয়াডাঙ্গাতে উৎপাদিত সবজি হচ্ছে অনেকটাই তরতাজা এবং হচ্ছে বিষ মুক্ত, কীটনাশক মুক্ত সবজি পাওয়া যায়। এখানকার সবজি দেশের বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সবজির বাজারের সর্বশেষ। যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা থেকে। দীর্ঘদিনের খানাখন্দে ছোট বড় দুর্ঘটনা হলেও যেন দেখার কেউ নেই। কুষ্টিয়া, খুলনা ও চুয়াডাঙ্গা সংযোগ সড়কে অল্প বৃষ্টিতে জমে যায় পানি, সৃষ্টি হয় ভোগান্তি। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কের সংস্কার করা হবে বলে জানায় সড়ক বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে গাড়ি, মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কুষ্টিয়া, খুলনা ও কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় 16 কিলোমিটার এলাকার চিত্র এমনই। পণ্য ও যাত্রীবাহী পরিবহনের চাপ নিত্যদিনের। গুরুত্বপূর্ণ স্থানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, মাঝে মধ্যে ধীরগতি, সৃষ্টি হয় পরিবহন জট। এছাড়া সামান্য বৃষ্টি হলে রাস্তায় জমে পানি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। আমাদের মতন ড্রাইভাররা অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক গাড়ি ভেঙে চুরে পড়ে থাকে রাস্তাটা অনেক ভাঙা, জ্যামজট হয়, অনেক বৃষ্টি হলে পানি বেঁধে যায়, হাঁটু পানি বেঁধে যায়। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কের সংস্কার কাজ করা হবে বলে জানায় সড়ক বিভাগ। 5 বছরের অধিককাল আগে স্থায়ী মেরামত করা হয়েছিল, যে কারণে আমরা মেনটেনেন্স করে ধরে রাখছিলাম। আবার PMPর প্রোগ্রাম থেকে টেন্ডার হওয়ার কারণে এখন আমরা কাজ করছি এবং কাজটা সুন্দরভাবে হচ্ছে। যথাযথ সময়ের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি। কুষ্টিয়া সড়ক বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 80 কিলোমিটার মহাসড়ক রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চুয়াডাঙ্গার দামুর হুদার জিরাট ও রামনগর গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে ভাসমান লোহার সেতু ও নৌকা। প্রতিদিন এই সেতু দিয়ে 10 গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। বিকল্প পথে চলাচল করতে হলে অতিরিক্ত 5 থেকে 7 কিলোমিটার পথ ঘুরতে হয়। তাই জীবনের ঝুঁকি নিয়েই নৌকা আর ভাসমান সেতুর উপর নির্ভর করছেন স্থানীয়রা। মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট।
বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে নদীটি প্রবাহিত হয়েছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। একসময় এ নদীপথে ছোট বড় নানা ধরনের নৌযান চলাচল করত। বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে নৌকায় পারাপার করা হয়, আর তখন খুলনা শিপইয়ার্ডে নির্মিত ভাসমান সেতুটি সরিয়ে রাখা হয়। পানি কমে গেলে আবার সেতুটি চালু করা হয় মানুষের চলাচলের জন্য। পথচারী বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করলেও ভারী যানবাহন চলাচলের সুযোগ না থাকায় দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ঘাটটি এখন গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে আছে। এমমনকি পারাপারের জন্য দিতে হয় টোল। দুর্গম একটা গ্রাম, জিরাট গ্রাম, যেটা আমাদের আপনার পারাপারের জন্য খুবই একটা বিপজ্জনক হয়ে থাকে। 200-250 ছাত্রছাত্রী প্রত্যেকদিন আমাদের মেমনগর স্কুলে তারা পারাপার হয়। ফসল হোক বা যে কোনো জিনিস যেগুলো আমরা মানে চাষিরা এগুলো ফলায়, এগুলো আমাদের বাজার করতে গেলেও সমস্যা হয়। ভাসমান ব্রিজের পরিবর্তে যাতে একটা ব্রিজ হয় এলাকার চুয়াডাঙ্গা জেলার এমপি সাহেবের কাছে অনুরোধ থাকলো। চুয়াডাঙ্গা জেলা পরিষদ 1983 সালে মাথাভাঙা নদীর জিরাত ঘাট ইজারা দেয়া শুরু করে। তবে এর আগে কেরুয়ান কোম্পানি আখ পরিবহনের কাজে গলাইদড়ি ঘাটে লোহার তৈরি ভাসমান সেতু ব্যবহার করত। পরে সেখানে স্থায়ী সেতু নির্মাণ হলে ভাসমান সেতুটি স্থানান্তর করা হয় পার কেষ্টপুরে। সেখানেও সেতু নির্মাণের পর এটি নিয়ে আসা হয় জিরাত ঘাটে। স্কুলের ছাত্রছাত্রীর জন্য মূলত এই ঘাটটা আমরা টিকিয়ে রেখেছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা যে ব্রিজটা হয় আমাদের অনেক গ্রামের লোক এখান থেকে চলাচল করতে পারবে। চুয়াডাঙ্গা অংশে মাথাভাঙা নদীর বিস্তৃতি প্রায় 72 কিলোমিটার। তবে সেতু না হওয়ায় এখনো ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাবরিনা। ঝিনাইদহের কালীগঞ্জে অনুমতি না নিয়ে ব্যক্তি মালিকানার 8 বিঘা জমির একটি আমবাগান দখল করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, মাসের পর মাস এভাবে নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি রাখায় ক্ষতি হচ্ছে 2 শতাধিক আম গাছের। ঠিকাদার বলছেন দ্রুত নির্মাণ সামগ্রী অপসারণ করা হবে, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এলজিইডির স্থানীয় কর্মকর্তা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। সবুজে ঘেরা আমবাগানের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে ইটের খোয়া ও নির্মাণ সামগ্রী। ভারী যানবাহন ও বেগু মেশিনের অবাধ চলাচলে বাগানের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় নালা ও গর্ত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের জালাল উদ্দিন ও ডক্টর আসম হেলাল সিদ্দিকীর এই বাগানটি গত 8 মাস ধরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ঠিকাদার আসাদুজ্জামানের বিরুদ্ধে। অনুমতি না নিয়েই রাস্তা নির্মাণের সামগ্রী রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একটা 50 বছরের একটা ঐতিহ্য, সামনের বছর এখানে আম হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বৃষ্টির ভিতরে এখানে বিভিন্ন ভ্যাকুমেশিং ট্রাক্টর হাবিজাবি ঢোকায় গাছের শিকড় টিকড় কেটে অবস্থা খুব খারাপ করে ফেলছে। তারা বলছে যে আমরা এটা মাটিতে ভরাট করব, কিন্তু কথা হচ্ছে যে এটা ক্ষতিপূরণ মাটিতে ভরাট করার মূলত কাজ না, এটা হচ্ছে আমাদের পারিবারিক একটি ঐতিহ্য। অবশ্য ঠিকাদার বলছেন দ্রুত নির্মাণ সামগ্রী অপসারণ করা হবে। আলোচনা করে আমরা ফেলিলাম, ওই সময় ধান চলছিল, বলে আপনার ফেলে কাজ করেন, বৃষ্টিখানা করা হয়নি। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ তা ক্লিয়ারে যাবে। অভিযোগ পেয়ে ঠিকাদারকে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন এলজিইডির স্থানীয় কর্মকর্তা। সেই বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং ঠিকাদারকে 1 সপ্তাহ সময় দিয়েছি এবং অতি শীঘ্রই ঠিকাদার উক্ত ইটের খোয়াগুলো সরিয়ে নেবেন। ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভাতঘরা গ্রামের 2100 মিটার এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,19,90,000 টাকা। কাজটি সুন্দরবন কনস্ট্রাকশন পেলেও সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন ঝিনাইদহের আসাদুজ্জামান নামের একজন ঠিকাদার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দেশে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমিরের অন্যতম আশ্রয়স্থল ছিল বাগেরহাটের খানজাহান আলী মাজার দিঘি। হিংস্র আচরণ ও সাম্প্রতিক ঘটনার জেরে সেখানকার একমাত্র কুমিরটিকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অসাধু শ্রেণীর লোভের বলি হচ্ছে দাবি করে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে কুমিরটি ফেরানোর দাবি তাদের। তানজিম আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘি। 650 বছর ধরে এখানে মিঠা পানির কুমিরের বাস। যদিও দেশে এখন এর প্রজাতি বিপন্ন ও বিলুপ্ত প্রায়। ইতিহাস বলে 1990 থেকে 2015 সাল পর্যন্ত মাজারের দিঘিতে খানজাহান আলী আমলের 6টি কুমিরের মৃত্যু হয়। 2004 সালে ভারত থেকে 6টি মিঠা পানির কুমির এনে এখানে অবমুক্ত করা হয়।
এর মধ্যে মারা গেছে 3টি। অসুস্থ 2টিকে চিকিৎসা শেষে রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। কুমিরগুলো মারা যাওয়া ও অসুস্থ হয়ে পড়ার কারণ অনুসন্ধানে দেখা যায় স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকতাই বেশি। কখনো দিঘিতে পেতে রাখা মাছ ধরা জালে পেঁচিয়ে, কখনো নির্দিষ্ট ঘাটে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখার কারণে কুমিরগুলো অসুস্থ হয়েছে। ন্যাচারাল ভাবে এখনো অনেক কুমির আছে যেগুলো এনে ওখানে এই মার্স ক্রোকোডাইল বা ইন্ডিয়ান মাগুর বলে অথবা এই আমাদের জলামেশি পানি কুমির বলা হয়। এইটা কিন্তু ওইখানে মাদার যে কুমিরটা আছে এটা কিন্তু প্রজনন করা সম্ভব এবং ওখানে তারা সার্ভাইভ করতে পারবে। কুমির দেখিয়ে টাকা নেওয়া, মাজারের তাবিজ ও কুমিরের জন্য আনা খাসি মুরগি বিক্রি, দিঘিতে অবৈধভাবে মাছ চাষ, রাতের আধারে মাছ শিকার, দখল, পর্যটক হয়রানি সহ বিভিন্ন অভিযোগ আছে খাদেমদের বিরুদ্ধে। অব্যবস্থাপনার কারণে চলতি মাসে কুমিরের আক্রমণে শিশু মৃত্যু সহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে দাবি করে সুষ্ঠু ব্যবস্থাপনা চান দর্শনার্থীরা। সরকারের পক্ষ থেকে যদি এখানে কুমির দেওয়া হয় তাহলে সেখানে যেন মানুষের নিরাপত্তাটা যেন জোরদার করা হয়। একটা চিড়িয়াখানার মতো ইটি যদি থাকে, একটু ব্যবস্থা যদি থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। যেখানে কুমিরকে নিয়ে ব্যবসা করা হয় এবং মানুষের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেটি বন্ধ হওয়া উচিত। এদিকে কুমির ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন, মাইকিং, জনমত গঠন সহ বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে মাজার কমিটি। তবে কুমির দিয়ে ব্যবসা, ঘুমের ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কমিটির সভাপতি তুলে ধরেন ঐতিহ্য রক্ষায় খাদেমদের অবদানের কথা। আমরা কুমির দিয়ে ওষুধ খাওয়া মারবো কেন? আমরা কুমিরে জাল পেঁচা মারবো কেন? আমাদের পূর্বপুরুষরা পাহারাদার ছিল, এর দেখভাল করেছে। এদিকে দিঘি থেকে উঠিয়ে আনা কুমিরটি বর্তমানে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। পুরাকীর্তি ও ইতিহাসের অংশ হওয়া সত্ত্বেও কেন প্রত্নতত্ত্ব বিভাগ ব্যবস্থাপনা করতে পারছে না, প্রশ্ন ছিল দপ্তরটির কাছে। মাজার কমিটি ওইটা হাইকোর্টে এটা আপিল করেছে। তো আমি আশা করি বা আমরা আশা করি যে এই মামলাটা গভর্নমেন্টের পক্ষে আসবে এবং যখন আমরা এটা রায় পেয়ে যাব তখন আমরা অবশ্যই দেখভাল করব। মাস দুয়েক আগে একবার দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজনের চেষ্টা হয়। স্থানীয় ওই নেটিজেনদের তীব্র প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন খাদেমরা। তবে এখনও দিঘির পাড় জুড়ে অসংখ্য মাছ ধরার ঘাট দৃশ্যমান রয়েছে। স্থানীয়রা বলছেন 120 একর বিস্তীর্ণ জায়গায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে পর্যটন খাতকে বিকশিত করতে প্রয়োজন খাদেম সিন্ডিকেটের দৌরত্ব নিয়ন্ত্রণ এবং সরকারি সংস্থার কার্যকরী দায়িত্ব গ্রহণ। বাগেরহাটের খানজানাইল মাজার থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট ঘিরে এবার নতুন জল্পনা। অস্তিত্বের লড়াইয়ে দলটি, মমতাকে কংগ্রেসে ফেরার প্রস্তাব সোনিয়া গান্ধীর, দাবি ভারতীয় গণমাধ্যমের। অতিরিক্ত গরমে রোগীর চাপ বেড়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেরপুর জেনারেল হাসপাতালে গেল 7 দিনে 1340 জন রোগী চিকিৎসা নিয়েছেন। নামে 250 শয্যা বিশিষ্ট হলেও 100 শয্যার সুবিধা দিয়ে চলছে এটি। প্রতিনিয়ত ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এখানে। ওয়ার্ডগুলোতে বেড না পেয়ে মেঝেতে অবস্থান নিয়েছে অনেকে, যা বেড়ে পৌঁছেছে বারান্দা পর্যন্ত। কেউ কেউ আবার দাঁড়িয়ে নিচ্ছেন চিকিৎসা। রোগীদের অধিকাংশই অতিরিক্ত গরমে ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়ার মতো রোগ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালে বিনামূল্যে ওষুধের পাশাপাশি চিকিৎসা সেবা প্রাপ্তি নিয়েও রয়েছে নানা অভিযোগ। নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেয় মাদক সেবীদের হামলায় আরাফাত হোসেন ফাহিম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায় বুধবার রাতে সেনবাগের দেবীসিংহপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হারুন মিয়া, আমিনুল্লাহর ছেলে মমিন এবং মমিনুল্লাহর ছেলে জাহাঙ্গীর গাঁজা সেবন করছিল। এ সময় একই গ্রামের আরাফাত হোসেন ফাহিম ও তার বন্ধুরা তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের আহত 4 জনকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি হারুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ভৈরব বাস স্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। এ সময় দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানায় কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে হাতাহাতির জের ধরে সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ সময় ককটেল বিস্ফোরণ সহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশের বাইরের খবর, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট ঘিরে এবার নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রায় 3 দশক আগে কংগ্রেস ছেড়ে নিজের হাতে তৃণমূল গড়েছিলেন মমতা। আর এখন দলীয় ভাঙন, নেতৃত্ব সংকট ও দুর্নীতির অভিযোগের চাপে সেই দলই অস্তিত্বের লড়াইয়ে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরেই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে কিংবা আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করছেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমন অস্থিরতার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 8 জুন দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগের দিনই কলকাতায় তার বাসভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডি তল্লাশি নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দুর্নীতি ও একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে। দিল্লি সফরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 10 জনপদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে দলটিতে ফিরে আসার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। যদিও এ বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। তৃণমূলের এই দুর্বল অবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে শুরু করেছেন মমতা বিরোধী শিবিরও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ও অভিষেককে কটাক্ষ করেন। তার দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট এবং নেতৃত্বের ব্যর্থতার ফলেই আজকের এই পরিস্থিতি। সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংচার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর, এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলই গত 2.5 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিন্তু 28 বছর পর দলীয় বিভাজন, নির্বাচনী বিপর্যয় এবং আইনি চাপের মুখে তৃণমূল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরানের বিরুদ্ধে কঠোর হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানের কাছে নয়। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও ভয়ভীতি ইরানকে নত করতে পারবে না। আর যুক্তরাষ্ট্রের হুমকি রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন। এদিকে ইরানের আঞ্চলিক হামলাকে কুয়েত, বাহরাইন ও জর্ডানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইরানকে অন্যান্য দেশে লক্ষ্যবস্তু করা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ 22টি দেশ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আরও তীব্র হয়েছে কূটনৈতিক বার্তায়। ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আগের দিনের মতো ইরানের ওপর নতুন করে কঠোর আঘাত হানার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি তেহরানকে চুক্তি সই করার আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্য করেও হামলার নির্দেশ দিতে পারে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে একটি গোপন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন নিরাপদ রাখা। জানান, 100 মিলিয়ন ব্যারেল তেল ইতিমধ্যেই এই পথে পরিবাহিত হচ্ছে এবং শত শত জাহাজ নিরাপদে অতিক্রম করছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, এই প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানের কাছে নয়।
ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুমকির মধ্যে কঠোর অবস্থান জানালো ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ ও হুমকির মুখেও তেহরান দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি অবকাঠামো লক্ষ্য করার হুমকিকে হতাশার প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেন, পরিবহন নেটওয়ার্ক, বিদ্যুৎ ও পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি কোনো শক্তির প্রকাশ নয়। তেহরান দাবি করছে যুক্তরাষ্ট্রের হুমকি আসলে রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন এবং এটি কোনো সমাধান নয়, বরং সংঘাত আরও বাড়াবে। ফলে দুই পক্ষের অবস্থান আরও দূরবর্তী হয়ে উঠছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে। এদিকে ইরানের আঞ্চলিক হামলাকে কুয়েত, বাহরাইন ও জর্ডানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ 22টি দেশ যৌথভাবে ইরানকে বিদেশে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে তৎপরতা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল জানিয়েছেন, G7 সম্মেলনে মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হবে, যেখানে ইরান সংকট ও হরমুজ পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে। তিনি বলেন, জ্বালানির দাম ও বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। শিউলি রোসা, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। বিশ্বকাপ উন্মাদনার মাঝে মিরপুরে টাইগারদের সিরিজ নিশ্চিতের মিশন। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় অন্তত 1 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় রাশিয়ার বেলগোরেদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 1 জন নিহত, আরও 2 জন আহত হন। ফলে সীমান্তের দুই পাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ক্রেমলিন অভিযোগ করছে, ইউক্রেনের শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করছে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় ডিনেপ্রো, সুমি, খার্কিভ, জাপোরিজিয়া, ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে একটি ইউক্রেনীয় এফপিভি ড্রোন গাড়িতে আঘাত করলে কয়েকজন হতাহত হন। ফলে সীমান্তের দুপাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সেভাস্তোপোলের ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগে এবং ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া নিযুক্ত প্রশাসন এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং রুশ প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। একই সময় ইউক্রেন দাবি করেছে, তারা মারিউপোলের বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে, যা রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে পারে। সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব এখন ক্রিমিয়ার দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সাধারণ মানুষের জন্য পেট্রোল বিক্রি সীমিত করা হয়েছে এবং জরুরি সেবার জন্য মজুদ সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে, কয়েকটি তেল শোধনাগার ও শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে মস্কোতেও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানীতে 2টি পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রুশ তদন্তকারীরা জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। আর ক্রেমলিন অভিযোগ করছে, ইউক্রেন শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। 48 দলের মহাযজ্ঞ, 104টি ম্যাচের রোমাঞ্চ আর ফুটবল উন্মাদনার নতুন দিগন্ত। কোটি ভক্তের চোখ এখন উত্তর আমেরিকায়। তবে উদ্বোধনী রাতের সব আলো কেড়ে নিচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক এক ফুটবল দুর্গ, যেখানে 16 বছর আগের এক চেনা নস্টালজিয়া নিয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু রাত 1টায়। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের হৃদয়ে যে সুর স্পন্দন তোলে, সেই সুরের ঝংকার এখন উত্তর আমেরিকায়। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026-এর মহাযজ্ঞ। প্রথমবারের মতো 48 দলের এই বিশ্বকাপ ট্রফির খোঁজে নামবে ফুটবল বিশ্বের সেরারা।
তবে এই যজ্ঞের রাজকীয় সূচনা হচ্ছে এক ঐতিহাসিক আঙিনায়। ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি এস্তাদিও আজতেকা, যেখানে এর আগে পেলে ম্যারাডোনারা এঁকেছেন ফুটবলের অমর কাব্য। প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে আজ ইতিহাস নতুন করে লিখছে এই ফুটবল থিয়েটার। মাঠের লড়াইয়ে এই ম্যাচ এক নস্টালজিয়ার পুনরাবৃত্তি। 2010 সালের জোহানেসবার্গের সেই উদ্বোধনী ম্যাচ মনে আছে? শাবালালার আইকনিক গোল আর ভুভুজেলার গর্জনকে স্তব্ধ করে মেক্সিকোকে সমতায় ফিরিয়েছিলেন রাফায়েল মার্কেজ। 16 বছর পর আবারও সেই একই স্ক্রিপ্ট, তবে মঞ্চটা মেক্সিকোর ঘরের মাঠ। ঘরের মাঠে 83,000 মেক্সিকানদের গর্জনে ভর করে ফেভারিট হিসেবেই মাঠে নামবে এল থ্রিরা। অভিজ্ঞ কোচ হ্যাভিয়ার আগুয়েরোর অধীনে সাম্প্রতিক ফর্মটাও দারুণ। ঘানা অস্ট্রেলিয়ার পর সর্বশেষ সার্বিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে তারা। আক্রমণে নতুন ভরসা উলফসের রাউল গিমেনেজ আর সৌদি লীগের গোল্ডেন বুট জয়ী হুলিয়ান কুইনোনেস। অন্যদিকে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে বাফানারা। বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে আফ্রিকার বাছাই পর্বের নাটকীয় বাধা টপকে আসা সাউথ আফ্রিকা এবার আন্ডারডগ। তবে বার্নলি স্ট্রাইকার লাইল ফস্টার কিংবা উসুইন অ্যাপোলিক্সদের গতি মেক্সিকোর রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত। পরিসংখ্যান আর ঘরের মাঠের সুবিধা মেক্সিকোকে এগিয়ে রাখলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের অনিশ্চয়তা আর সাউথ আফ্রিকার লড়াই ইঙ্গিত দিচ্ছে এক জমজমাট ফুটবল যুদ্ধের। অ্যাজটেকার বুক চিরে কে হাসবে শেষ হাসি? মেক্সিকোর উৎসব নাকি বাফানা রূপকথা? জানতে চোখ রাখুন সময় টিভির পর্দায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসের পাতা উল্টারে আষ্টে পৃষ্ঠে লেগে আছে যে ভেন্যুর নাম। প্রথম ভেন্যু হিসেবে বিশ্বকাপের 3 উদ্বোধনী কিংবা ম্যারাডোনার হ্যান্ড অব গড আজতেকাতেই আয়োজন করেছে গেম অব দ্য সেঞ্চুরি খ্যাত ইতালি আর পশ্চিম জার্মানির ম্যাচ। এই ভেন্যুর আরও সব রেকর্ড দেখে নেব এবারের প্রতিবেদনে। অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের শুরুটা হতে যাচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক ভেন্যু স্তাদিও আজতেকায়। ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে স্তাদিও আজতেকায় হতে যাচ্ছে 3টা ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এর আগে 1970 আর 1986 সালের বিশ্বকাপের ওপেনিং হয় মেক্সিকান স্টেডিয়ামে। ওই 2 আসরের ফাইনালও হয় স্তাদিও আজতেকায়, যেখানে প্রথমবার ব্রাজিল আর অন্যবার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ভেন্যুটা ঐতিহাসিক আরেকটা কারণে। পেলে আর মারাদোনা 2 কিংবদন্তি ফুটবলকে ইতি বলেন মেক্সিকোর এই ভেন্যুতে খেলেই। প্রায় 87,500 দর্শক ধারণ ক্ষমতা। বিশ্বকাপের জন্য যার রেনোভেশনে ব্যয় হয়েছে 160 মিলিয়ন ইউরোর বেশি। আজতেকা শুধু মেক্সিকোর নয়, ব্রাজিল থেকে আর্জেন্টিনা, গোটা লাতিন আমেরিকারই সর্ববৃহৎ স্টেডিয়াম। 2টো ফাইনাল আয়োজন করলেও আজতেকার ইতিহাসে সবচেয়ে সেরা ম্যাচ কোনটা? ফুটবলের খোঁজ রাখলে উত্তরটা জানার কথা, যাকে বলা হয় গেম অব দ্য সেঞ্চুরি। 70-এর বিশ্বকাপ সেমিতে ইতালি আর ওয়েস্ট জার্মানির ওই রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ফলাফলের নিষ্পত্তি ঘটে অতিরিক্ত সময়ে। ইতালিয়ানদের জয় 4-3 ব্যবধানে। আরও একটা কারণে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে স্তাদিও আজতেকা। মারাদোনার বিখ্যাত কিংবা কুখ্যাত হ্যান্ড অফ গডের মঞ্চটাও এই ভেন্যু। এছাড়াও অন্যরকম এক রেকর্ডে নাম লেখাচ্ছে এই ভেন্যু। ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। 2010 বিশ্বকাপের পর এবারও আসরের শুরুটা হবে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে অবস্থিত আজতেকা ফুটবল ইতিহাসের হিসাবেও অনন্য উচ্চতায়। আবারও বিশ্বকাপের উদ্বোধনী। 40 বছর পর আবারও গোটা বিশ্বের মনোযোগ কাড়বে মেক্সিকান এই ভেন্যু। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপের আগ মুহূর্তে উত্তাল স্বাগতিক দেশ মেক্সিকো। সিএনটি টিচার্স ইউনিয়নের আন্দোলনের মুখে শঙ্কায় পড়েছে মেক্সিকো সিটির বিশ্বকাপ আয়োজন। তাদের বেতন বৃদ্ধি, পেনশন ভাতা আর সুযোগ সুবিধার সঙ্গে শিক্ষা খাতে সংস্কার করার দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষের বিক্ষোভ। বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, মানুষের ঢল। যে উচ্ছ্বাস গায়ে মেখে রাস্তায় প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালি করেন। তবে এবারের স্বাগতিক দেশ মেক্সিকোতে ঘটছে ভিন্ন ঘটনা। বিশ্বকাপের আগ মুহূর্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মুখে, শঙ্কার মুখে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা।
মেক্সিকোর শিক্ষকদের সংগঠন সিএনটি রাস্তায় নেমেছে বিক্ষোভ মিছিল নিয়ে। তারা হাজার হাজার মানুষ নিয়ে আন্দোলন করছে দেশটির শিক্ষা খাতের সংস্কারের জন্য। শিক্ষকদের পেনশন বৃদ্ধি, বেতন বাড়ানো এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য রাস্তায় নেমে এসেছে সিএনটি টিচার্স ইউনিয়ন। এ সময় আন্দোলনকারীরা উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামের দিকে এগিয়ে যান। এরপরে মাঝ রাস্তায় পুলিশ বাধা দিলেও সংঘাতের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ আন্দোলনেই শেষ হয় তাদের বিক্ষোভ। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিও শিনবাম আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়েছেন, যে কারণে আন্দোলনকারীদের বিক্ষোভে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সময় ঘনিয়ে আসলেও বিঘ্ন ঘটবে না কোনো আয়োজনে। ঠিক সময় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বেজে উঠবে উদ্বোধনের বাঁশি। আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে সংঘাত ঘটেনি ঠিকই, কিন্তু বিশ্বকাপ উন্মাদনা ঘিরে মেক্সিকোতে হাজার হাজার দর্শক ও পর্যটকরা ভিড় করেছেন। তাই এই আন্দোলনের ফলে তাদের মধ্যে যে একটা নিরাপত্তার শঙ্কা তৈরি হবে সেটা হলফ করেই বলে দেয়া যায়। এই অবস্থায় কার্টেলের সঙ্গে যুদ্ধের পর এবার এই আন্দোলন বিপাকে ফেলতে পারে মেক্সিকোর আয়োজনকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারের 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরে মুসলিম দেশগুলোর দল ও সমর্থকদের প্রতি বাড়তি নজরদারি এবং ভিসা জটিলতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা আর নিরাপত্তা শঙ্কার মধ্যেই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। টিকিটের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছলেও ফুটবল প্রেমীদের আগ্রহে তার কোনো প্রভাব পড়েনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এশিয়া থেকে খেলছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। আফ্রিকার প্রতিনিধিত্ব করছে মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল ও নাইজেরিয়া। আর ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে তুরস্ক এবং বসনিয়া হার্জেগোভিনা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নীতিও। অংশগ্রহণকারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তা তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি। যদি খেলোয়াড়, দল এবং তাদের কার্যক্রম কভার করতে আসা সাংবাদিকদেরই এই শহর ও দেশে প্রবেশের সুযোগ না দেওয়া হয়, তাহলে এই টুর্নামেন্টের চেতনাকে ধারণ করার ব্যাপারে আমাদের অঙ্গীকার নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়। এছাড়া বিশেষ আলোচনায় রয়েছে ইরাক ও তুরস্ক। 1986 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ফিরছে ইরাক। অন্যদিকে 2002 সালের পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্ক। একই সঙ্গে 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোকে ঘিরেও প্রত্যাশা আকাশ ছোঁয়া। আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলো এবার শুধু অংশগ্রহণ নয়, নকআউট পর্বে বড় চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। এবারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক মুসলিম দেশগুলোর অংশগ্রহণের ফলে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দর্শকদের ভালোবাসা ফুটবলকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। কেবলমাত্র এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামেই খেলবে ইরান, তুরস্ক ও বসনিয়া, এই 3 মুসলিম দেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপেও। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফার নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট
প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। বিপুল সংখ্যক প্রবাসী ইরানিদের বসবাস লস অ্যাঞ্জেলেসে। অনেকটা কাকতালীয়ভাবেই এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে। দুদেশের দ্বন্দ্বের প্রভাব যেন খেলার মাঠে না গড়ায়, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ উন্মাদনার মধ্যে চট্টগ্রাম নগরের খতিপাড়াটি পরিচিতি পেয়েছে ব্রাজিল গলি নামে। শিল্পীর তুলির আঁচড়ে এখানে রোনালদো, পেলে, রোনালদিনহো কিংবা নেইমারের মতো কীর্তিমানদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্রাজিল দলকে ভালোবাসেন। কেউ বা তাদের নান্দনিক ফুটবলের জন্য, আবার কেউ বা তাদের খেলোয়াড়দেরকে ভালোবেসে ব্রাজিল দলকে সমর্থন করেন। আর দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখেই চট্টগ্রামের এই খতিবের পাড়া ব্রাজিলের গলি নামে পরিচিতি পেয়েছে। তার কারণ হচ্ছে শিল্পের তুলিতে এক একটি ব্রাজিলের খেলোয়াড়দের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বলছিলাম চট্টগ্রামের চাঁদগাঁওয়ের খতিবপাড়ার কথা, যেটি পরিচিতি পেয়েছে ব্রাজিল গলি নামে। 7 সমুদ্র 13 নদীর ওপারে বিশ্বকাপ হলেও তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বন্দর নগরীতে। খতিবের পাড়ায় সাম্বার দেশের ছোঁয়া ছড়িয়ে পড়েছে সবখানে, যেখানে শিল্পীর তুলির আঁচড়ে রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক সময়ের নেইমার জুনিয়র সহ ব্রাজিলের অনন্য কীর্তিমানদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ব্রাজিলীয় এই সৃষ্টিশীল ফুটবল শৈলীর সঙ্গে যুক্ত হয় সাম্বা নৃত্য। এই দুইয়ের সমন্বয়ে ফুটবল হয়ে ওঠে অনেক বেশি গ্ল্যামারাস। সে কারণে খতিবপাড়ার এলাকার ছেলেদের অর্থায়নে ব্রাজিলের খেলোয়াড়দের ছবি এঁকে ব্রাজিল গলি নামে নামকরণ করা হয়। ব্রাজিলের সাপোর্টাররা একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু গলিটাকে আমরা একটা রঙে রঙিন করার চেষ্টা করছি ব্রাজিলের সকল খেলোয়াড় এবং ঐতিহ্য দিয়ে। সেই দিক থেকে আমরা এটার নাম দিয়েছি আসলে ব্রাজিল গলি। ব্রাজিলের যে আপনার জেন্ডারের প্লেয়ার রোমারিও, পেলে, রোনালদিনহো, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, মানে ওনাদের গ্রাফিতিগুলো মানুষকে, আমাদের যে নতুন প্রজন্মকে চেনানোর জন্যই আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। মূলত ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল শৈলীতে সবুজ ঘাসের বুকে লাটিন ঘরানার ছন্দময় শৈল্পিক ও দৃষ্টিনন্দন ফুটবলের পসরা সাজিয়ে জয় করে নেন দর্শকদের হৃদয়। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কোনো কমতি নেই খতিবপাড়ার ছোট বড় সকল ব্রাজিল সমর্থকদের মধ্যে। 4টা বছর আমরা ওয়েট করছি কখন যে ওয়ার্ল্ড কাপটা আসবে। আর ফুটবল হচ্ছে আমাদের আবেগ, ভালোবাসা। বাঙালিদের যে ফুটবলের প্রতি ভালোবাসা, যে আবেগ, সেটা তুলে ধরতেছে এবং প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রোড, সব জায়গায় ফুটবলকে অন্যরকম জায়গায় নিয়ে যাচ্ছে। সাব্বির বিশ্বকাপ নেইমার হাতে দেখতে চাই। আমাদের মিশন হ্যাক যা কমপ্লিট হবে, আমরা আশাবাদী। অনেক খুশি লাগতেছে, বাচ্চারা এবং বয়স্ক সবাই মিলিয়ে আমরা আশা করতেছি এবছর এই বিশ্বকাপটা খুব সুন্দর একটা হবে এবং আমরা খুব আনন্দের সাথে এটা উপভোগ করব। শুধু দেয়ালে দেয়ালে ব্রাজিলের খেলোয়াড়দের ছবি নয়, ভবনের ছাদেও শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বকাপ মানেই পতাকার রঙে রঙিন, সমর্থকদের উন্মাদনা। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোলাপের পাপড়িতেও। ইকুয়েডরের এক ফুলের খামারে বিশ্বকাপে অংশ নেওয়া 48 দেশের পতাকার আদলে তৈরি হচ্ছে বিশেষ গোলাপ। সবুজ বাগানে ফুটে থাকা হলুদ গোলাপ, কিন্তু কয়েক ধাপ প্রক্রিয়া পেরিয়ে সেই গোলাপে হয়ে উঠছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের পতাকা। ইকুয়েডরের কোটোপাক্সি প্রদেশের তানিকুচি শহরের একটি ফুলের খামারে বিশ্বকাপকে ঘিরে চলছে এমনই ব্যতিক্রমী আয়োজন।
একটি গোলাপ একটি পতাকা এই ধারণা থেকে জন্ম নিয়েছে প্রকল্পটি। ফুলগুলো প্রথমে সংরক্ষণ ও ডিহাইড্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, এরপর হাতে হাতে রং করা হয় প্রতিটি পাপড়ি। দক্ষ কর্মীরা ধৈর্যের সঙ্গে ফুটিয়ে তোলেন প্রতিটি দেশের জাতীয় পতাকার নকশা। লক্ষ্য বিশ্বকাপে অংশ নেয়া 48 দেশের পতাকার রঙে তৈরি করা 70,000 সংরক্ষিত গোলাপ। কর্মীদের মতে সবচেয়ে কঠিন কাজ ইংল্যান্ডের পতাকা ফুটিয়ে তোলা, কারণ সেন্ট জর্জের লাল ক্রসটি নিখুঁতভাবে বসাতে হয় গোলাপের কুড়ির ওপর। প্রতিটি ফুলে মিশে আছে বাড়তি সময়, শ্রম আর সূক্ষ্ম কারুকাজ। এই প্রকল্পে কাজ করা কর্মীদের মধ্যেও কাজ করছে বিশ্বকাপের অংশ হয়ে ওঠার এক ভিন্ন অনুভূতি। বিভিন্ন দেশের পতাকার গোলাপ তৈরি করতে পেরে গর্বিত তারা, কারণ প্রতিটি ফুল যেন বহন করছে একটি জাতির পরিচয় এবং ফুটবল প্রেমীদের আবেগ। প্রথম প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরই বাকি কাজগুলো নির্ভর করে। এই বাছাইয়ের পর ফুলগুলোর আকৃতি ও রং অক্ষুণ্ণ রাখতে একটি নিয়ন্ত্রিত সংরক্ষণ ও পানি শূন্যকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কর্মীরা ফুলগুলো সম্পূর্ণরূপে সাজিয়ে তোলেন। খামার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত এই গোলাপ 2 থেকে 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে বিশ্বকাপ শেষ হলেও স্মৃতি থেকে যাবে বহুদিন। ফুটবলের উন্মাদনা আর জাতীয় গর্বকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপকে নতুন এক রূপেই তুলে ধরছে ইকুয়েডরের এই ফুলের খামার। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ম্যারাডোনা মেসি ভক্ত এক চা বিক্রেতার তুঘলকি কাণ্ড। বছর বছর চা বিক্রির টাকা জমিয়ে পুরো দোকান সাজিয়েছেন সাদা আর আকাশি রঙে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য দোকানের সব কিছুতেই রেখেছেন বিশেষ ছাড়। ফুটবল বিশ্বকাপ মানেই এক অদ্ভুত উন্মাদনা, আর সেই উন্মাদনায় এবার পুরো জেলাকে তাক লাগিয়ে দিয়েছেন এক চায়ের দোকানি। 1982 সাল থেকে দীর্ঘ 44 বছর ধরে তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের প্রতি সেই গভীর ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে প্রতিদিনের আয়ের একটা অংশ জমিয়ে এবার নিজের চায়ের দোকানটিকে সাজিয়েছেন আকাশি সাদায়। খানকা শরীফ এলাকার তার এই চায়ের দোকানটি এখন চোখ ধাঁধানো দৃশ্য। দোকানের চালা থেকে শুরু করে চেয়ার, টেবিল, চায়ের চুলা, দেয়াল, এমনকি পানি খাওয়ার নলকূপটিও রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। এখানে যখন আসি কাকুরা কখনো এমনিতেও চা খিলায়, মানে টাকা পয়সা নেয় না। তার দোকানে আর্জেন্টিনার জার্সি পরে কিংবা সমর্থক পরিচয় দিয়ে চা খেলেই মিলছে অর্ধেক দাম। শুধু তাই নয়, আর্জেন্টিনা দলের খেলার সময় যে কোনো দলের সমর্থকেই এখানে বসে খেলা দেখলে তাদের জন্য চায়ের দাম রাখা হবে অর্ধেক। খেলা শুরুর দিন থেকে ফাইনাল পর্যন্ত পুরো বিশ্বকাপ জুড়ে চলবে এই অভিনব অফার। এই রঙগুলো করার পর কিছু কিছু এগুলো লোক আছে ভালোবাসি আমার, কেউ 200, কেউ 300, কেউ 100, কেউ 50, সেখান থেকে করতে করতে যাই হোক আর কি 18,000 টাকা আমি জোগাছিলাম। চায়ের দোকানের এমন চোখ জোড়ানো উদ্যোগ স্থানীয় আর্জেন্টিনার সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। দোকানে আসা ভক্তরা জানান এই দোকানটি এখন তাদের কাছে কেবল চায়ের দোকান নয়, বরং আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদিনের এক মিলন মেলায় পরিণত হচ্ছে। এখান থেকে আমরা আর্জেন্টিনার প্রতি একটা নতুন উদ্যোগ পাচ্ছি। জীবনে আমি এরকম একটা কাজ আমি কোনোদিন করিনি। এই আর্জেন্টিনার একটা পতাকা আমি সাজাচ্ছি। আমরা এখানে প্রতি বছর আসার কারণ হলো সবাই আর্জেন্টিনার সমর্থকরা এখানে আসে, ছোট বড়। দীর্ঘদিন ধরে এই দোকানে একটি পুরনো বক্স টিভি দিয়েই আর্জেন্টিনা সমর্থক সহ ফুটবল ভক্তদের খেলা দেখিয়ে আসছেন তিনি। তবে এই আনন্দের মাঝেও রয়েছে তার একটি চাপা আক্ষেপ। তীব্র ইচ্ছা ছিল একটি বড় এলইডি টিভিতে দর্শকদের খেলা দেখানোর। সবাই এলইডি টিভির কথা বলে, আমি তো এলইডি টিভি কেনার আমি সমর্থক কই পাবো। সিএনজি স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তার পাশে চায়ের ব্যবসা করে আসা এই ব্যক্তির নাম আলম মিয়া, আর তার এই পুরো কর্মকাণ্ডটি ঘটেছে গাইবান্ধা জেলা শহরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মার্কিনীদের বাধায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারা সেই সোমালিয়ান রেফারি নায়ক বনে গেছেন রাতারাতি। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিজ দেশে ফিরে যাবার পর নায়কোচিত সংবর্ধনা পেয়েছেন ওমর আরতান। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বীরোচিত অভ্যর্থনা। ওমর আরতান এখন এই দেশটার নায়ক। কখনো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না এলেও এবারের আসর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সোমালিয়ার জন্য। ঘরের ছেলে ওমর আরতান ম্যাচ পরিচালনা করবেন। অপেক্ষার প্রহর গুনছিল গোটা আফ্রিকা।
সে স্বপ্ন ভাঙে মার্কিনীদের নির্মম নিয়মে। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভিসা থাকার পরেও দেশে ঢুকতে দেয়া হয়নি আরতানকে। বিমানবন্দরে 11 ঘন্টা হয়রানির পর আবারও ফেরত পাঠানো হয় ইস্তানবুল। ডোনাল্ড ট্রাম্পের সামনে অসহায় ফিফাও বিশ্বকাপ পরিচালনার তালিকা থেকেই বাদ পড়তে হলো আরতানকে। ভালো হোক কিংবা খারাপ, সোমালিয়া আমাদের। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের দেশ নিয়ে আশা হারাবে না। এখন আমি আমার দেশে আছি এবং পৃথিবীর অন্য কোথাও আমি থাকতে চাই না। প্রতিজ্ঞা করছি, ঈশ্বর চাইলে আমি পরের বিশ্বকাপে অংশ নেব। মার্কিনীদের দ্বিচারিতায় ভুক্তভোগী শুধু আরতান নন, ইরান থেকে শুরু করে ব্যালন জয়ী উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভেরো। স্বাগতিকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনেকেই। অভিযোগের তালিকা দীর্ঘ হলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার নজির নেই ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের। বরং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে কদিন আগেই দেয়া হয়েছে ফিফা শান্তি পুরস্কারের মতো অদ্ভুত এক উপহার। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পরদিন বিশ্রামে কাটিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বেলা 11টায়। বিশ্বকাপ উন্মাদনায় কিছুটা ম্লান বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। মাইটি অসিদের হারিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ ইতিহাসের দ্বার প্রান্তে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যেখানে দ্বিতীয় জয় পেতে 21 বছর অপেক্ষা করতে হয়েছে, সেখানে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে 86 রানের জয়ের পরদিন বিশ্রামে কাটিয়েছেন টাইগাররা। হোটেল বন্দি সময় কেটেছে তাদের। তবে অজিদের হারিয়ে নিজেদের ছক নিশ্চয়ই করা আছে টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। 4 বছর পর জাতীয় দলে ফিরে ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন সৈকতের উপর নিশ্চয়ই প্রত্যাশা থাকবে একটু বেশি। তাছাড়া এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে সাইফ হাসানের রানে ফেরার, অন্যথায় দল থেকে বাদ পড়তে হতে পারে তাকে। বল হাতে গোলা ছুড়ছেন নাহিদ রানা, একাই মাইটি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন। এই ম্যাচেও তার উপর চেয়ে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে প্রায় একই ভূমিকায় মিরাজ ও মোসাদ্দেক, তাই কিছুটা চাপে আছেন বাংলাদেশ অধিনায়ক। রানে ফেরার চ্যালেঞ্জ থাকবে তার উপরও। একাদশে একমাত্র স্পেশালিস্ট স্পিনার তানভীর অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি, তার দিকে তাকিয়ে থাকবে দল। মাইটি অস্ট্রেলিয়া অবশ্য এদিন অনুশীলনের সময় রেখেছিল, তবে বৃষ্টি বাধায় সেটা আর পেরে ওঠেনি তারা। তাই হোম অফ ক্রিকেটে এসেও ড্রেসিং রুমে থেকেই ফিরতে হয়েছে হোটেলে। অস্ট্রেলিয়া দলটায় নেই বেশ কিছু বড় নাম, তবে জশ ইংলিশ, ক্যামেরুন গ্রিনদের মতো তারকারা আছেন। বোলিংটা ভালো হয়নি সফরকারীদের, তাই নিজেদের সেরা ছন্দে ফিরতে মরিয়া মাইটি অস্ট্রেলিয়া বলেই বাংলাদেশের জন্য ম্যাচটা সহজ হবে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন সরকারের প্রথম বাজেট আজ। আকার 9,38,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5 আর মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে এসি, ফ্রিজ, ওষুধের দাম। আসতে পারে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুষ্টিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা। বিজিবি বিএসএফ তুমুল বাকবিতণ্ডা। 26 জেলায় টহল, নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। এবং জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে সাউথ আফ্রিকা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। উত্তাপ ছড়াচ্ছেন দেশের ফুটবলাররাও। এ ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।